বন্ধুরা, গত ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা প্রিজমের সাধারণ ক্ষেত্রে সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম। প্রিজমের প্রত্যেকটা কোণের পরিচয় আর সূত্রাবলী দিয়ে কিছু ম্যাথ আমরা সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা প্রিজমের একটা স্পেশাল ক্ষেত্র, যেটাকে বলে থাকি ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্র, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো এই আলোচনাটা হলেই আমাদের প্রিজম নিয়ে আলোচনা একদম কমপ্লিট, অর্থাৎ আমরা একটা সৃজনশীল ভালোই পাওয়ার সম্ভাবনা অ্যাচিভ করতে পারি। তো আমাদের এই ক্ষেত্রে দেখো দেওয়া আছে কি প্রিজমে আলোর প্রতিসরণ। সো এই ঘটনাটা আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি। আমাদের একটা আলোক রশ্মি আপতিত হয়, সেই আলোক রশ্মিটা প্রথমবার প্রতিসরিত হয়ে এই বরাবর গমন করে, তারপরে আরেকবার প্রতিসরিত হয়ে সে এই বরাবর গমন করে। এটা আগত রশ্মি ছিল, এটা নির্গত রশ্মি ছিল। প্রত্যেকটা কোণের পরিচয় তোমরা দেখেছিলে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করবো একটা এক্সপেরিমেন্ট দিয়ে। ধরো তুমি একটা প্রিজম বাজার থেকে কিনে নিয়ে আসলে, একটা কাগজের উপরে তুমি প্রিজমটা স্থাপন করলে, ঠিক এইভাবে প্রিজমটা স্থাপন করলে। তুমি কি করলে? স্থাপন করে পেন্সিল দিয়ে এই কাগজের উপরে প্রিজমটা যখন রাখা আছে এর বর্ডার গুলো এঁকে ফেললে, অর্থাৎ চারপাশটা তুমি স্কেলের মতন মার্জিন টেনে ফেললে। তাহলে প্রিজমটা আছে, প্রিজমটার চারপাশে মার্জিনও তুমি টেনে ফেলেছো পেন্সিল দিয়ে। তোমার হাতে একটা লেজার লাইট লাগবে। সো লেজার লাইট তুমি এক পাশ থেকে, ধরো সাপোজ এই পাশ থেকে তুমি লেজার লাইটটা প্রিজমের গায়ে নিক্ষেপ করলে, তাহলে এই পাশ থেকে আলোটা আসলে আলোটা এরকম একটা পথ ধরে গমন করে এদিক দিয়ে চলে যাবে। তো তোমরা তো দেখতেই পাবে লেজার লাইটটা কোন পথ দিয়ে যাচ্ছে, কারণ লেজার লাইটটা আমরা খালি চোখে দেখতে পারবো। সো একটা লাইন ধরে যাবে, এই লাইনটা সে ধরে ধরো যাচ্ছে। তুমি কিন্তু চাইলে এই লেজার লাইটটা বিভিন্নভাবে এই প্রিজমের গায়ে মারতে পারো, রাইট? সো প্রিজমের গায়ে এই লেজার লাইটটা আমরা বিভিন্নভাবে নিক্ষেপ করতে পারি। সো আমরা যখন লেজার লাইটটা নিক্ষেপ করব, তখন আমরা যেটা করব, সো লেজার লাইটটা আমার প্রিজমের একটা পয়েন্টে এসে মিলবে। সেই পয়েন্টে আমরা একটা কলম দিয়ে দাগ দিব, আর এই পয়েন্টটাতে আমরা একটা লম্ব এঁকে ফেলবো। প্রিজমটাকে উঠিয়ে এই পয়েন্টটাতে একটা লম্ব এঁকে ফেলবো, যেটাকে আমরা বলছি কি অভিলম্ব এন। প্রিজমটা আবার যেই পয়েন্ট দিয়ে বের হবে, আমরা যদি এখান দিয়ে লেজার লাইট মারি তাহলে প্রিজমটা একটা জায়গা দিয়ে বের হবে। সো সেই জায়গাতেও আমরা একটা লম্ব এঁকে ফেলবো, অর্থাৎ আর বিন্দুতে সেটা আমার দ্বিতীয় অভিলম্ব বা এন প্রাইম এখানে দিয়ে প্রকাশ করা হচ্ছে, যেটা সেই লাইনটা এঁকে ফেলবো। তো আমাদের খাতায় তার মানে বর্ডার গুলো আঁকা আছে, অভিলম্ব গুলো আঁকা আছে। এখন আমাদের মূল কাজ শুরু। আমরা লেজার লাইটটা এক পাশ দিয়ে মারবো, মেরে আমরা ধরো এই পাশ দিয়ে লেজার লাইটটা মারলাম, এখানে পেন্সিল দিয়ে হালকা করে স্কেচ টানবো। স্কেচ টেনে আমরা চাঁদা দিয়ে কি এই কোণটা মাপতে পারবো না? এই লাইনটা তো আমার আঁকাই আছে খাতায়, আর আমি প্রিজমের মধ্য দিয়ে লেজার লাইটটা একটা নির্দিষ্ট দিক বরাবর মেরেছি। সো সেই জায়গায় পেন্সিল দিয়ে দাগ কাটা আছে। সো চাঁদা বসিয়ে, এই পয়েন্টে চাঁদা বসিয়ে কিন্তু এই কোণটা আমরা মেপে ফেলতে পারবো। সো আমাদের কাজ হবে এরকম I1 এর মান মেপে, I1 এর মান একটা টেবিলে, এরকম I1 I2 ডেল আছে এরকম একটা টেবিলে বসানো। এই আলোক রশ্মিটা আবার এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে গমন করবে। সো এই যে দিক দিয়ে গমন করছে সেদিক দিয়েও তুমি একটা পেন্সিল দিয়ে হালকা করে স্কেচ টেনে দিলে, এই স্কেচ টানা অংশটাতেও কিন্তু তুমি এই বাহুটার সাথে কোন চাঁদা দিয়ে মাপতে পারো। তো তুমি I1 মানের জন্য একটা সুনির্দিষ্ট I1 এর মানের জন্য একটা সুনির্দিষ্ট I2 এর মান পেতে পারো। আবার তুমি যখন I1 I2 এর মান পেয়ে ফেললে, এখানে তোমার স্কেচ টানা আছে হালকা করে, এখানে তোমার স্কেচ টানা আছে হালকা করে, তখন তুমি আলো টালো সরিয়ে তুমি কি করবে? এই বরাবর বাহুটা বর্ধিত করে দিবে, স্কেল দিয়ে বর্ধিত করে দিলে, আবার এই বরাবর বাহুটা বর্ধিত করে দিবে আবার পেছনের দিকে। সো পেছনের দিকে এরকম বর্ধিত করে দিলে তো তারা একটা পয়েন্টে ছেদ করবে। সো এই পয়েন্টটা ধরো ছেদ করলো, এই পয়েন্টে ছেদ করলে তুমি কিন্তু এই ছেদবিন্দু দিয়ে চাঁদা বসিয়ে তুমি এই কোণটাও মেপে ফেলতে পারবে, যেটাকে আমরা বলছি কি বিচ্যুতি কোণ। তার মানে কি, এক একটা I1 কোণের জন্য এক একটা I2 কোণের মান, এক একটা ডেল কোণের মান, এরকম করে একটা পেজে কিন্তু তুমি পেতে পারো। আবার নতুন একটা পেজ নিয়ে আবার একইভাবে তুমি যদি করো, আবার একটা I1, নতুন একটা I1 কোণের জন্য নতুন একটা I2, নতুন একটা ডেল পেতে পারো। আমাদের কাজ হবে এরকম বিভিন্ন I1 কোণের জন্য I2 আর ডেল কোণের মানগুলো বের করা, টেবিল আকারে বের করা। বিভিন্ন I1 কোণের মানের জন্য I2 আর ডেল এর মান যদি বের করে আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, যে গ্রাফের y অক্ষ বরাবর আমি বিচ্যুতি কোণগুলোকে বসাবো আর x অক্ষ বরাবর আমি I1 অর্থাৎ প্রথম আপতন কোণটাকে বসাবো, তাহলে আমাদের যেই কোনো প্রিজমের জন্য, প্রিজমটা যদি ঠিক থাকে, প্রিজমটা যদি ড্যামেজড না হয়, তাহলে যে কোনো প্রিজমের জন্যই আমরা এই শেপের একটা গ্রাফ পাবো। অবশ্যই আমরা যদি এক্সপেরিমেন্টটা প্রপারলি করতে পারি, আমরা যদি পয়েন্ট বসাই বিভিন্ন I1, ধরো সাপোজ আমি এখানে পয়েন্ট বসাবো কি 30 আর 25, দ্যাট মিন্স x অক্ষ বরাবর 30 ঘর চেয়ে y অক্ষ বরাবর 25 ঘর একটা পয়েন্ট পাবো। আবার x অক্ষ বরাবর 34 ঘর চেয়ে y অক্ষ বরাবর 23 ঘর গেলে একটা পয়েন্ট পাবো। সো এরকম করে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে আমি অবশ্যই এইরকম শেপের একটা গ্রাফ পাবো। তো এই গ্রাফটা নিয়ে বলতে গেলে আমাদের কাজ, এই গ্রাফটাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের এক একটা I1 কোণের জন্য এক একটা ডেল কোণের মান আছে,
একটা সুনির্দিষ্ট আই1 কোণের জন্য ডেল এর মানটা সবচেয়ে কম। যেমন দেখো ডেল এর মানটা তো এখানে বেশি, রাইট? এগুলো তো বেশি, রাইট? আবার এইখানেও বেশি। একটা পার্টিকুলার পয়েন্টে আমার ডেল এর মান অর্থাৎ বিচ্যুতি কোণের মানটা সবচেয়ে কম। আর ওই যেই ডেল এর মানটা সবচেয়ে কম ওইটা বরাবর আমরা যদি এক্স অক্ষ বরাবর চাই তাহলে আমরা কি একটা আই1 এর মান পাবো। সো সবচেয়ে ছোট ডেল এর মানের জন্য আমরা যেই আই1 কোণের মান পাচ্ছি, এই টেবিল থেকেই চিন্তা করে দেখো এখানে সবচেয়ে ছোট ডেল এর মান কোনটা? 20। এটাই সবচেয়ে ছোট, মানে এই পয়েন্টের মানটা। সো এই 20 ডেল এর মানের জন্য, সবচেয়ে ছোট বিচ্যুতি কোণের মানের জন্য আমরা আই1 কোণের মান যেটা পাচ্ছি, মজার ব্যাপার হলো আই2 কোণের মানও সেটা পাচ্ছি। অন্যান্য বিচ্যুতি কোণের মানের জন্য দেখো এই দুইটা মানে তফাৎ আছে, কিন্তু আই1 আই2 এর মানে তফাৎ আছে, বাট সবচেয়ে ছোট বিচ্যুতি কোণের মানের জন্য আমরা একটা জিনিস দেখছি টেবিল থেকেও গ্রাফ থেকেও, যে আমাদের বিচ্যুতি কোণের সবচেয়ে ছোট মানের জন্য আই1 এর মান আর আই2 এর মান, অর্থাৎ আগত কোণ, প্রথম প্রতিসরণ কোণ আর দ্বিতীয়, প্রথম আপতন কোণ আর দ্বিতীয় প্রতিসরণ কোণ, এই দুইটা মান পরস্পর সমান হয়। তাই এইটাকে কিন্তু আমরা বলতে পারি সবচেয়ে ছোট বিচ্যুতি কোণের একটা শর্ত, কারণ সবচেয়ে ছোট বিচ্যুতি কোণই কিন্তু এই এক্সপেরিমেন্ট করে দেখতে পাই এটা পর্যবেক্ষণ করা যায়। অন্যান্য বিচ্যুতি কোণের মানের জন্য কিন্তু এই ঘটনাটা আমরা পর্যবেক্ষণ করতে পারি না। সো আমরা তাই বলতে পারি এরকম যে ন্যূনতম বিচ্যুতি পাওয়ার একটা শর্ত হচ্ছে আই1 কোণের মান হতে হবে আই2 কোণের মানের সমান। এটা কিন্তু কিভাবে এসেছে? এক্সপেরিমেন্টালি এসেছে। আমরা এরকম একটা এক্সপেরিমেন্ট সম্পাদন করতে পারি, আমরা এই শর্তটা পাবোই। আচ্ছা, এখানে আমি আরো কিছু কথা বলে রাখি। দেখো এখানে বন্ধুরা, যে আমাদের এই যেই আই1 কোণের মান আই2 কোণের মানের সমান ন্যূনতম বিচ্যুতির জন্য হয়ে থাকে, সেইটার আগে আমি যদি আই1 কোণের মান বাড়াই, আমার বিচ্যুতি কোণের মান কি কমতে থাকে। দেখো তুমি এই গ্রাফ বরাবর ডানে যাও, ডানে গেলে গ্রাফটাকে নিচে নামে, তার মানে কি আই1 এর মান বাড়ানোর জন্য বিচ্যুতি কোণের মান কম ছিল। আর ঠিক এই স্পটটার পরে আই1 এর মান বাড়াচ্ছ, মানে তুমি ডানে যাচ্ছ, ডানে যাওয়ার জন্য গ্রাফটা কি উপরে উঠছে, তার মানে কি বিচ্যুতি কোণের মান বাড়ছে। তার মানে আমরা বলতে পারি জিনিসটা এরকম, এই গ্রাফটার ডুয়াল নেচার, মানে আমার এক পাশে, এই পাশে জিনিসটা হচ্ছে এরকম, প্রায় বলতে পারি আমরা যে একটা বাড়লে আরেকটা কমে, অর্থাৎ আমি আই1 যদি বাড়াই আমার ডেল কমছে, আর ডান পাশটাতে আমার জিনিসটা কিরকম, আমার আই1টা যদি বাড়াই ডেলও বাড়ছে। সো একটা স্পেসিফিক স্পটে আমরা পাচ্ছি ন্যূনতম বিচ্যুতি কোণ, আর ওই ন্যূনতম বিচ্যুতি কোণ হচ্ছে কোন শর্তের জন্য? যে জায়গায় আই1 কোণ আর আই2 কোণ সমান আসছে সেই জায়গাটাতেই ন্যূনতম বিচ্যুতি কোণটা ফর্ম হচ্ছে। তো আমরা তার মানে ন্যূনতম বিচ্যুতি কোণের একটা শর্ত শিখলাম, সেটা কি? আই1 কোণ ইকুয়াল টু আই2 কোণ। আমরা অলরেডি সাধারণ ক্ষেত্রের প্রিজমের সূত্রগুলো পড়ে এসেছি আগের ক্লাসে। বলে রাখি আজকে যে ক্ষেত্রটা পড়ছি ন্যূনতম বিচ্যুতি ক্ষেত্র, ওই ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রেও কিন্তু সাধারণ ক্ষেত্রের সূত্রগুলি ব্যবহার করা যাবে। আবার বলছি, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রেও কিন্তু সাধারণ ক্ষেত্রের সূত্রগুলি ব্যবহার করা যাবে। সাধারণ ক্ষেত্রের সূত্রগুলি যে কোনো সময় ব্যবহার করা যাবে। তো সাধারণ ক্ষেত্রের একটা সূত্রাবলী আমরা নিয়ে আসি। সাধারণ ক্ষেত্রের সবচেয়ে শেষে এই সূত্রটা তোমরা পড়েছো আগের ক্লাসে, সেটা কি এরকম ছিল? মিউ ইকুয়াল টু সাইন আই1 ডিভাইড বাই সাইন আর1 ইকুয়াল টু সাইন আই2 ডিভাইড বাই সাইন আর2। এটা কিভাবে এসেছে আগের ক্লাসে দেখিয়ে এসেছি আমি। সো এই সূত্রটা আমরা যদি ন্যূনতম বিচ্যুতির শর্তে ফেলি, মানে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে তো আমরা দেখলাম আই1 আই2 সমান হবে, ধরে নিলাম আমার ঘটনাটা ন্যূনতম বিচ্যুতির জন্য এই সূত্রটা তো খাটবে, কারণ এটা তো সাধারণ ক্ষেত্রের সূত্রাবলী, যে কোনো সময় খাটে। সো এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি এই শর্তটার মধ্যে, তাহলে আমরা যেটা দেখি এই আই1 আর আই2 দুইটাই সমান, তার মানে এই ভগ্নাংশটা পরস্পর সমান, আবার তাদের লবও সমান। আমি লব কাটাকাটি করে ফেলা যাবে। কাটাকাটি করে ফেললে আমার কি এরকম একটা জিনিস থাকবে, 1 বাই সাইন আর1 ইকুয়াল টু 1 বাই সাইন আর2। এটা কখন লিখতে পারবো? শুধুমাত্র ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে। এটা কখন লিখতে পারবো? যে কোনো ক্ষেত্রে। আর এইটা কখন লিখতে পারবো? শুধুমাত্র ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে, কারণ ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রেই লব কাটাকাটি করা যাবে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা কাটাকাটি করা যাবে না। তার মানে এই ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এই সূত্রটা সত্য। আবার এইখান থেকে আমি যদি ইনভার্স করি, বিপরীতীকরণ করি, দেন সাইন ইনভার্স করি, তাহলে আমি এইটা পেতে পারি আর1 ইকুয়াল টু আর2। তার মানে বন্ধুরা, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে শুধুমাত্র আই1 আর আই2 যে সমান হবে তা না, সাধারণ ক্ষেত্রের সূত্র মোতাবেক আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আর1 ও আর2 কোণের মানের সমান হবে। তার মানে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমরা শর্ত পেলাম কয়টা? দুইটা। খেয়াল রাখবা বন্ধুরা, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এই শর্তটা এসেছিল এক্সপেরিমেন্টালি প্রথমটা, আর দ্বিতীয় শর্তটা কিভাবে এসেছে? দ্বিতীয় শর্তটা এসেছে আমরা সাধারণ ক্ষেত্রের সূত্রাবলী ব্যবহার করেছি লাস্টের সূত্রটা, তখন আমরা এই শর্তটাও পেয়েছি।
তার মানে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমার শর্ত আছে দুইটা। এখন আমরা শিখব ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে সূত্রাবলী। এগুলো ছিল শর্ত, এখন পড়ব সূত্র। সূত্রগুলো নতুন কিছু না, আগের ক্লাসে আমরা সাধারণ ক্ষেত্রে সূত্রাবলী পড়েছি, সেগুলো যদি ভালো করে পড়া থাকে, এই সূত্রগুলো মুখস্থ না করলেও চলে, আমরা নিজেরা জেনারেট করতে পারবো। আমরা সাধারণ ক্ষেত্রে এই সূত্রাবলীগুলো পড়ে এসেছি না? সো এই পেজটাতে আমি যাই, যে দেখাই তোমাদের, এই পেজটা কিন্তু আমরা সবাই পড়ে এসেছি, রাইট? সো এই পেজটা কিন্তু আমরা পড়ে এসেছি, রাইট? সো এই পেজটার মধ্যে আমরা এই কয়টা সূত্র দেখেছিলাম, আরো একটা সূত্র দেখেছিলাম, এইটা, রাইট? চারটা সূত্র দেখেছিলাম। এই সূত্রগুলোই আমরা আসলে ন্যূনতম বিচ্যুতির জন্য ইউজ করব। সো এই সূত্রগুলো একটু রিভিউ করে নাও, জাস্ট একটু চোখের পলকে দেখে নাও, যেন আমরা ওখানে যখন রিভিউ করব তখন তোমাদের ইজি হয়। আচ্ছা, তো আমরা চলে আসি এই জায়গাটার মধ্যে। দেখো, তো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রের প্রথম সূত্রটা যদি নিয়ে আসি আমরা, সাধারণ ক্ষেত্রের প্রথম সূত্রটা ছিল del ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2। আবার ন্যূনতম বিচ্যুতির জন্য আমরা জানি i1 ইকুয়াল টু i2, r1 ইকুয়াল টু r2। সো আমরা এটা কি লিখতে পারি না বন্ধুরা? ন্যূনতম বিচ্যুতি ইকুয়াল টু 2i1 মাইনাস 2r1। কিভাবে লিখলাম? কারণ i1 প্লাস i2 যে ছিল, i1 প্লাস i2 কে আমরা একবারে লিখলাম, যেহেতু i1 i2 দুইটাই i1 এর সমান বা দুইটাই i2 এর সমান, সো 2i1 লিখতে পারি, r1 r2 কে লিখলাম 2r1। সো এটা আমরা লিখতে পারি। এটা কার জন্য? ন্যূনতম বিচ্যুতির জন্য। দেখো, ন্যূনতম বিচ্যুতির জন্য ডেল কে কিন্তু আর ডেল লিখছি না, ডেল মিনিমাম মানে ন্যূনতম বিচ্যুতি, তাই ডেল লিখে ছোট করে m দিচ্ছি এখানে। আবার এটা কিন্তু এভাবেও লেখা যায় 2i2 মাইনাস 2r2, কারণ i1 i2 তো একই কথা, r1 r2 তো একই কথা। তো আমাদের প্রথম সূত্র কিন্তু দাঁড়িয়ে গেল ন্যূনতম বিচ্যুতির জন্য। ন্যূনতম বিচ্যুতি কেস বললে তোমরা কিন্তু এই সূত্রটা সরাসরি পরীক্ষা হলে ব্যবহার করতে পারো, এই সূত্রটা। এবার সেই দ্বিতীয় সূত্রটা থেকে কি পাওয়া যায়? দ্বিতীয় সূত্রটা ছিল সাধারণ ক্ষেত্রের এরকম, এ বা আমার যে প্রিজমের কোণ আছে, প্রিজম কোণ এ, প্রিজম কোণ ইকুয়াল টু r1 প্লাস r2। সো এটাকে আমরা লিখতে পারি ন্যূনতম বিচ্যুতির বেলা এরকম, a ইকুয়াল টু 2r1 বা 2r2, কারণ r1 r2 তো একই জিনিস ন্যূনতম বিচ্যুতির জন্য। সো আমরা এই সূত্রটা থেকেই কিন্তু এই সূত্রটা পেয়েছি, 2r1 বা 2r2। এটাই হয়ে গেল আমার ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে দ্বিতীয় সূত্র। এবার আসি ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে তৃতীয় সূত্র। এটা বেসিক্যালি কম্বাইন্ড, প্রথম দুইটা সূত্র মিলে আসলে এই সূত্রটা হয়। প্রথম দুইটা সূত্র মিলে কিভাবে হচ্ছে এটা? আমরা প্রথম সূত্রতে দেখেছি del m ইকুয়াল টু 2i1 মাইনাস 2r1, আবার দ্বিতীয় সূত্রতে দেখেছি 2r1 যে কথা, a একই কথা, তাই আমরা তৃতীয় সূত্র এরকম লিখতে পারি, del m আসলে 2i1 মাইনাস a, 2r1 এর জায়গায় a বসিয়ে দিলাম, জাস্ট এই চেঞ্জটা করলাম, এই জায়গায় 2r1 এর জায়গায় a বসিয়ে দিলাম, তাহলেই আমার তৃতীয় সূত্রটা দাঁড়িয়ে যায়। আবার এই ক্ষেত্রেও বলতে পারি 2r2 তো a এর সমান, সো 2i2 মাইনাস a। সো এটাই হয়ে গেল আমার ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে তৃতীয় সূত্র। এবার আসি চতুর্থ সূত্র। এটা একটু ভালো করে বুঝতে হবে। সো এটা আমার আসবে এই অংশটা থেকে, মিউ ইকুয়াল টু sin i1 বাই sin r1, যে ফর্মুলাটা ছিল মিউ ইকুয়াল টু sin i1 বাই sin r1। এখানে i1 আর r1 কে আমরা প্রতিস্থাপন করব এই সূত্রগুলো থেকে। সো আমরা আগে লিখেই তারপরে প্রতিস্থাপন করে দেখাই। এই যে এখানে i1 লেখার কথা ছিল, i1 এর জায়গায় আমরা a প্লাস del m বাই 2 কিভাবে লিখলাম? সো এটা লিখেছি আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে, 3 নম্বর সূত্রটা। চিন্তা করে দেখো, এই সূত্রটাতে তুমি যদি আসো, এই সূত্রটার মধ্যে তুমি i1 টাকে এক পাশে করো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও। সো i1 টাকে এক পাশে করলে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে কিন্তু তুমি এই জিনিসটা পাবে, a প্লাস del m বাই 2, রাইট? তো এটাই কিন্তু দেখো লেখা হয়েছে এই জায়গাটার মধ্যে। দ্যাট মিন্স sin i1 এর i1 টার জায়গায় আমরা ন্যূনতম বিচ্যুতির তৃতীয় সূত্রটা ব্যবহার করেছি। তৃতীয় সূত্রটা ব্যবহার করে আমরা প্রতিস্থাপন করে এইরকম একটা টার্ম পেয়েছি, a প্লাস del m বাই 2। এ হচ্ছে প্রিজম কোণ, del m হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। আবার নিচে দেখো, আমরা এই যে এই অংশটা, এখানে r1 লেখার কথা ছিল, r1 এর জায়গায় এটা কিভাবে পেলাম? এটা হচ্ছে দ্বিতীয় সূত্রটা কাজে লাগিয়েছি। দ্বিতীয় সূত্রটার মধ্যে দেখো, এই জায়গাটার মধ্যে আমরা r1 টাকে এক পাশে করলে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে আমরা এইটা লিখতে পারি না, r1 আসলে কার সমান? a বাই 2 এর সমান। সো দেখো, r1 কে আমরা লিখলাম a বাই 2 এর সমান। তাহলে লাভ কি হলো? তাহলে লাভটা হলো যেটা, সেটা হচ্ছে মিউ হচ্ছে কার ফাংশন? মিউ হচ্ছে আমার ফাংশন অফ del m, মানে ন্যূনতম বিচ্যুতি কোণ আর প্রিজম কোণ। তার মানে একটা প্রিজমের প্রতিসরণাঙ্ক তুমি যদি বের করতে চাও, তাহলে তোমার কিন্তু জাস্ট দুইটা জিনিস জানা থাকলেই হয়। সেই দুইটা জিনিস কি কি? সেই দুইটা জিনিস হচ্ছে, তুমি যদি প্রিজমটার ন্যূনতম বিচ্যুতি কোণ কত সেটা জানো, আর প্রিজম কোণের মানটা কত সেটা জানো, তাহলেই কিন্তু তুমি প্রতিসরণাঙ্কের মানটা বের করে ফেলতে পারো। এখান থেকে কিন্তু আমি অন্য আরেকটা কথাও বলতে পারি, তুমি যদি একটা প্রিজমের মিউ জানো আর ওই প্রিজমের প্রিজম কোণ জানো, তাহলেও কিন্তু ন্যূনতম বিচ্যুতি কোণটা বের করে ফেলতে পারো। সো একটু আগে আমি একটা এক্সপেরিমেন্টালি দেখেছিলাম না, আমরা টেবিল করেছি, গ্রাফ এঁকেছি, তারপরে del m বের করেছি, কত কঠিন একটা প্রসেস। বাট আসলে কিন্তু খুব সহজেই আমরা
একটা প্রিজম কেনার পরই সাথে সাথেই কিন্তু তার ডেলেম বের করে ফেলতে পারি। কিভাবে? কারণ প্রিজমটার গায়ে যদি লেখা থাকে বা প্রিজমটা কোন উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের পরম প্রতিসরণাঙ্ক বা মিউ এর মান যদি তুমি জানো, প্রিজমের প্রিজম কোণ এটা তো নির্দিষ্টই একটা নির্দিষ্ট মান থাকে, তো প্রিজমের প্রিজম কোণ এটাও প্রিজমটা কিনলে এর বাক্সে লেখা থাকে। সো প্রিজম কোণের মানটা যদি তুমি জানো, এই দুইটা জানলে এই ফর্মুলাটা ইউজ করে তুমি ডেলেম বের করে ফেলতে পারবে না, খুব ইজিলি বের করে ফেলতে পারবে। তার মানে কি বোঝা গেল বন্ধুরা, এক একটা প্রিজমের জন্য কিন্তু ন্যূনতম বিচ্যুতির কোণ মান চাইলেই আজকে একটা কালকে একটা এরকম হতে পারে না, বরং একটা সুনির্দিষ্ট মান কিন্তু তার আছে। মানে এক একটা প্রিজমের ন্যূনতম বিচ্যুতির মান কিন্তু একদম ফিক্সড, সুনির্দিষ্ট। সো আমরা তার মানে প্রিজমের ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কয়টা সূত্র শিখলাম? প্রিজমের ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমরা সূত্র শিখলাম 4টা। এই 4টা সূত্র আমাদের কাজে লাগবে, বাট স্পেশালি 4 নম্বর সূত্রটা আমাদের বেশি কাজে লাগবে। আমি তোমাদেরকে একটু মুখে মুখে একটা হোম টাস্ক দিচ্ছি, তারপর একটা ম্যাথ তো আমরা দেখবই। তোমরা একটু চিন্তা করবে যে তোমার ধরো একটা প্রশ্নে, আমি একটু প্রশ্নটা লিখিয়ে দিই, ধরো এই প্রশ্নটা একটা প্রশ্নের মধ্যে তোমার সাপোজ মিউ এর ভ্যালু দেওয়া আছে, মিউ এর ভ্যালু সাপোজ ধরো দেওয়া আছে 1.6, এই জায়গায় যে মিউ এর ভ্যালু দেওয়া আছে 1.6, ডেল এম দেওয়া আছে, ডেল এম সাপোজ ধরে নাও আমার 25 ডিগ্রি দেওয়া আছে, কথার কথা 25 ডিগ্রি দেওয়া আছে। আমার টার্গেট হচ্ছে এ বের করা। সো তোমরা একটু চিন্তা করবে যে কিভাবে এটা বের করা যায়। খুবই সহজ কিন্তু বন্ধুরা, এখানে কয়টা চলক? একটা, দুইটা, তিনটা চলকের মধ্যে দুইটা চলক দেওয়া আছে, 3 নম্বর চলকটা জানতে চাওয়া হয়েছে। খুবই ইজি প্রবলেম, আমি জানি অনেকেই পারবে, বাট এইটা কিন্তু অনেকেই পরীক্ষা হলে একটু প্যাচ লেগে যায়। কেন? কারণ পরীক্ষা হলে যখন তারা করতে যায় তখন কিভাবে করবে, পক্ষান্তরটা কিভাবে করবে সেটা নিয়ে ভুল হয়। তো এইটা আমি একটু ক্লু দিয়ে দিই, তোমরা সাইন এ প্লাস বি এর সূত্র যে আছে, সাইন এ প্লাস বি এর সূত্র ফেলবে এই লবের মধ্যে, তারপরে তোমরা উত্তর পেয়ে যাবে আসলে কি করতে হবে। সাইন এ প্লাস বি এর সূত্র ফেললে সাইন এ বাই 2 কাটাকাটি চলে যাবে এক পাশে, আবার আরেক পাশে cos a বাই 2 sin a বাই 2 মিলে cot a বাই 2 হবে, তারপরে তোমরা বুঝে যাবে কি করতে হবে। সো এখানে sin a প্লাস b এর সূত্র যেটা আছে sin a প্লাস cos b, sin a cos b আর cos a sin b, সেই সূত্রটা ফেলতে হয় আর কি। সো এটা আমি এর জন্য তোমাদের একটু বলে দিলাম। সো এই সূত্রটা এর জন্য একটু লিখেও দিলাম। তো আমরা এইরকম একটা ম্যাথ চিন্তা করব, একটু ট্রাই করব খাতায়। সো এখন আমরা একটা ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। সো এটা একটু মোটামুটি বুঝার ম্যাথ প্রবলেম। সো এই প্রবলেমটা একটু দেখি এখানে কি দেওয়া আছে। কোন প্রিজমের প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ 35 ডিগ্রি, অর্থাৎ এটা কিসের মান দেওয়া আছে? প্রতিসরণ কোণ প্রথম পৃষ্ঠের, এটাকে কি বলি আমরা? R1 কোণের মান দেওয়া আছে, এবং প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.5, দ্যাট মিন্স মিউ এর ভ্যালু দেওয়া আছে। ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো, দ্যাট মিন্স ডেল এম বের করতে বলা হচ্ছে প্রিজমটার। প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি কোণের মান কত সেটা বের করতে বলা হয়েছে। আমরা প্রথম কোণের বিচ্যুতি কোণের একটা ফর্মুলা শিখেছিলাম, সেটা হচ্ছে I1 মাইনাস R1। সো এটাকে বেসিক্যালি কোনো 4টা ফর্মুলার মধ্যে ফর্মুলাটা না, এটা বেসিক্যালি আমরা একটা ডিরাইভেশনের মধ্যে শিখেছিলাম আগের ক্লাসটার মধ্যে। তো যাই হোক, আমরা এইখানে কি করব, তার মানে ডেল এমটা বের করব আগে, রাইট? তো আগে ডেল এম বের করতে চেষ্টা করি। আমার এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে R1 এর মান, রাইট? সো R1 দেওয়া আছে 35 ডিগ্রি। সো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে তো আমরা ন্যূনতম বিচ্যুতির যে ফর্মুলাগুলো আছে a = 2R1 সহ বাকি ফর্মুলাগুলো ইউজ করতে পারবো। সো a = 2R1 ইউজ করলে কিন্তু আমরা জানি আমাদের প্রিজম কোণটাও চলে আসছে। R1 যেহেতু দেওয়া আছে 35 ডিগ্রি, তাহলে প্রিজম কোণও কত? 2R1 মানে 70 ডিগ্রি হবে, এটা সবাই বুঝতে পারছি। তাহলে দেখো আমার টার্গেট কি বের করা? ডেল এম, মিউ দেওয়া আছে প্রশ্নে, আবার R1 দেওয়া ছিল, তার মানে a ও বের করে ফেললাম ন্যূনতম বিচ্যুতির শর্ত কাজে লাগিয়ে। সো আমরা a ও জানি, মিউও জানি, সো ডেল এমটা বের করা তো খুবই ইজি। সো এটা আমরা সূত্রে বসিয়ে দিলেই কিন্তু বের করতে পারবো। সো 1.5 এক পাশে বসিয়ে দিলাম, 70 ডিগ্রি বসিয়ে দিলে ক্যালকুলেটর হিসাব করলে এটা 70/2, দ্যাট মিন্স sin 35 থাকবে এখানে। সো sin 35 × 1.5 ক্যালকুলেটর ডিগ্রি মোডে করলে, পক্ষান্তর করলে এখানে sin এইটা থাকবে আর ওপাশে একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে। তারপরে কিন্তু তোমরা sin ইনভার্স ব্যবহার করে এই জিনিসটা পেতে পারো। 70 ডিগ্রি প্লাস এখানে sin 70 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2 ছিল, এখানে একটা ভ্যালু ছিল, সাইনটাকে ওপাশে পাঠিয়ে দেওয়া মানে ইনভার্স করে ফেললে এই পাশটাকে আমরা কোণে একটা মান পাবো, আর এই পাশে সাইনটা চলে যেয়ে থাকলো কি 70 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2। সো আমার টার্গেট ডেল এম বের করা, পক্ষান্তর করলে ইজিলি ডেল এম চলে আসবে। আমার ডেল এম হিসাব করে আসলো কত? 48.71 ডিগ্রি। এই ক্যালকুলেশনগুলো তোমরা পারোই, এখন এটা আর এক্সপ্লেইন করার খুব বেশি দরকার নাই। সো আমরা ন্যূনতম বিচ্যুতি কোণের মান পেয়ে গেলাম 48.71 বা 71 ডিগ্রি। আমাদের প্রথম প্রশ্নটা তো হয়ে গেল। পরের প্রশ্নটা বলেছে প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি কোণের মান কত সেটা বের করতে। সো আমার ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল এরকম, ডেল = I1 + I2 - R1 +
প্লাস R2। আমার যে এই মানটা জানতে চাওয়া হয়েছে এটা বেসিক্যালি কিসের মান? এটা বেসিক্যালি আমি বলতে গেলে এটা হচ্ছে আমার I1 থেকে R1 বিয়োগ দিলে যেটা থাকে সেটা। আমরা del1 বলে একটা টার্ম পড়েছিলাম আগের ক্লাসে। সো I1 মাইনাস R1 সেটা আমার অ্যাকচুয়ালি বের করতে হবে এখানে। তো আমরা যদি এটা বের করতে চাই, সো আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা যদি লিখি, আমরা এখানে দেখো R1 এর 2R1 একবারে আমরা ভ্যালু জানি 70, মানে যেটা a বলছি আর কি। del m অলরেডি আমরা বের করেছি। সো এই ফর্মুলাটাতে del m ও জানি, 2R1 ও জানি, সো I1 বের করা কোনো ব্যাপারই না। সো আমরা ওই পাশে যোগ করে পাঠালে যোগ হয়ে যাবে, ডিভাইড বাই 2 হবে এই 2টার পাশে চলে যাওয়ার কারণে। সো I1 টা আমার হিসাব করে চলে আসলো কত, 59.355 ডিগ্রি। সো I1 টা আমরা পেয়ে গিয়েছি। সো আমার টার্গেট হচ্ছে I1 মাইনাস R1 বের করা। সো I1 ও জানি, R1 ও জানি। সো আমরা কিন্তু ফর্মুলা আকারে লিখতে পারি I1 এর ভ্যালু মাইনাস R1 এর ভ্যালু, আমার একটা টার্ম চলে আসলো 24.355 ডিগ্রি। দ্যাট মিন্স এটাই কিন্তু প্রথম তলে বিচ্যুতির মান। যেহেতু আমরা সর্বনিম্ন বিচ্যুতির থেকে I1 R1 বের করেছি, তাইলে আমরা এটাকে বলতে পারি প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতির মান। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এরকম প্রবলেমগুলো আরো প্র্যাকটিস করব। যা বেসিক ফর্মুলা শেখানো সেগুলো শিখেছি, জাস্ট ফর্মুলাগুলো একটু নাড়াচাড়া করলেই তোমরা যে কোনো ভ্যালু বের করতে পারবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।